রহস্য রোমাঞ্চে ভরা কিছু মন ভালো করে দেওয়া গল্প নিয়ে আমাদের বিশেষ নিবেদন আনপ্রেডিক্ট স্টোরিজ। আজকের গল্প অমৃতা কোনারের লেখা লিফট। অমৃতা কোনার সোশ্যাল মিডিয়ায় লেখালেখির সূত্রে এখন বেশ পরিচিত নাম। 2020 কলকাতা বইমেলায় ওনার লেখা বই ভারতের মহিলা গুপ্তচরেরা প্রকাশ পেয়েছে। আজকের লিফট গল্পটি অমৃতা কোনারের ফেসবুক পেজ থেকে সংগৃহীত। গল্প পাঠে আকাশ ভট্টাচার্য, অঙ্গনা চট্টোপাধ্যায় এবং প্রীতম দেবনাথ। পর্ব পরিচালনায় স্নিগ্ধদ্বীপ চক্রবর্তী, সম্পাদনায় স্নিগ্ধদ্বীপ চক্রবর্তী ও প্রীতম দেবনাথ, শব্দ পরিকল্পনা ও মিশ্রণে প্রীতম দেবনাথ। শুরু হচ্ছে আজকের গল্প অমৃতা কোনারের লেখা লিফট। মোবাইল স্ক্রিনে একবার চোখ রাখল মেয়েটা। নেটওয়ার্ক নেই, প্রায় 2 ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছে, অথচ এখনো কোনো বাস দেখতে পেল না। কয়েকটা প্রাইভেট গাড়ি নজরে পড়েছিল অবশ্য, কিন্তু সেগুলোও শাঁ শাঁ করে বেরিয়ে গেল চোখের সামনে দিয়ে। রাস্তার পাশে মাইল ফলকের উপর বসে একা একটা মেয়ে, কারো যেন নজরেই পড়ছে না। মেয়েটা অবশ্য একবার একটা গাড়ির প্রায় কাছাকাছি এসে হাত নেড়ে বেশ ডাকাডাকি করে লিফট চেয়েছিল, কিন্তু সেই গাড়ির চালকও পাশ কাটিয়ে চলে যায়, গাড়ির গতি বিন্দু মাত্র না কমিয়ে। ভারী অদ্ভুত আচরণ তো। একটা জলজ্যান্ত মেয়ে এমন নির্জন ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে হাত নেড়ে লিফট চাইছে, সেটা যেন কেউ দেখতেই পাচ্ছে না, তার যেন কোনো অস্তিত্বই নেই। মেয়েটা যদিও একবার ভেবেছিল একটা গাড়ির প্রায় সামনেই এসে দাঁড়াবে, কিন্তু সাহস হলো না। যা জোরে এরা গাড়ি চালিয়ে চলে যাচ্ছে, আর যেভাবে একটি একা মেয়ে বিপদে পড়েছে দেখেও ওরা দাঁড়াচ্ছে না, তাতে গাড়ি না থামিয়ে মেয়েটাকে ধাক্কা মেরে চলে যেতেও ওরা দুবার ভাববে না। এমনিতেও নির্জন ফাঁকা রাস্তা, দুপাশে ঘন জঙ্গল, তার উপর সন্ধ্যা নেমে আসছে। জঙ্গলে বড়ই ঝুপ করে সন্ধ্যা নামে, সুতরাং এখানে অ্যাক্সিডেন্ট হলেও কোনো সাক্ষী থাকবে না, আর কোনো সাহায্য পাওয়ারও বিন্দুমাত্র সম্ভাবনা নেই। চারিদিকের আলো কমে এসেছে, আর গাড়ির সংখ্যাও। তার সঙ্গে নিস্তব্ধতা কমে বেড়ে চলেছে জঙ্গলের শব্দ। মনে হচ্ছে এক ঝাঁক ঝিঝি পোকা এক নাগাড়ে ডাকতে শুরু করেছে। মেয়েটা আরেকবার মোবাইল স্ক্রিনটা দেখল। আরও 1.5 ঘন্টা পেরিয়ে গেছে। শুধু তাই নয়, বিগত 1 ঘন্টায় আর কোনো গাড়ির দেখা পায়নি সে। আর কি কোনো গাড়ি আসবে না? তাহলে এই বিপদ থেকে কিভাবে রক্ষা পাবে মেয়েটা? হঠাৎ একটা শব্দ হতেই আবার রাস্তার দিকে চোখ রাখল মেয়েটা। দূর থেকে শব্দটা আসছে, গাড়ির শব্দ। অন্ধকারের মধ্যেই একটা হালকা আলো সেদিক থেকেই আসছে। আস্তে আস্তে জোরালো হচ্ছে আলোটা। এইটাই একমাত্র বাঁচার রাস্তা মেয়েটার কাছে। যেভাবেই হোক এই গাড়ির চালকের দৃষ্টি আকর্ষণ করতেই হবে। বিগত 1 ঘন্টায় একটাও গাড়ি চোখে পড়েনি। এটাও যদি হাতছাড়া হয়ে যায়, তাহলে আর রক্ষে নেই। আলোটা জোরালো হয়ে এদিকে আসছে দেখেই মেয়েটা প্রস্তুত হয়ে নিল। রাস্তার ধারে একটু মাঝের দিকে এগিয়ে এসে হাত নেড়ে আবার ডাকতে শুরু করে সে। কিন্তু এইবার খুব বেশি পরিশ্রম করতে হলো না। গাড়িটা মেয়েটার কাছে আসার আগেই গতি কমিয়ে ফেলেছে নিজের। আরে, এই গাড়ির চালক তার মানে আগে থেকেই স্থির করে নিয়েছিল মেয়েটার জন্য দাঁড়াবে। অতএব ইনি মেয়েটিকে দেখেছেন।
গাড়িটা থামতেই মেয়েটা ছুটে এসে বন্ধ জানলার পাশে দাঁড়ালো। কালো কাঁচের আবরণটা নেমে যেতেই ভিতরটা নজরে এলো মেয়েটার। একটা দীর্ঘশ্বাস ফেলে ড্রাইভারের সিটে বসে থাকা লোকটার উদ্দেশ্যে বলল, উফ, ভাগ্যিস আপনি দাঁড়ালেন। আমি তো ভাবলাম এখানেই সারা রাত। এখানে এত রাতে কি করছেন আপনি? মেয়েটাকে থামিয়ে দিয়েই বলে ওঠে গাড়ির চালক। বেশ পুরুষালী চেহারা তার, সুদর্শনও বটে। রাতে নয়, আমি তো প্রায় সন্ধে থেকেই এখানে আটকে, একটাও বাস পাইনি। এমনকি যে কয়েকটা প্রাইভেট কার বেরোলো সেগুলো তো এমনভাবে চলে গেল যেন আর কোনো প্রাণের অস্তিত্বই নেই। আমাকে দেখতেই পাইনি যেন। আপনিও না দাঁড়ালে সিরিয়াসলি বলছি, আমি জানি না আমার কি হতো। আমাকে ওই মেন বাস স্ট্যান্ডে ছেড়ে দিলেই হবে। প্রপার টাউনে পৌঁছে গেলে কিছু পেয়ে যাব নিশ্চয়ই। একটা দীর্ঘশ্বাস ফেলল মেয়েটা। বেশ বোঝা যাচ্ছে এতক্ষণ পর সে স্বস্তির নিঃশ্বাস নিল। সন্ধে নামার আগেই এই রুটে ইদানিং বাস সার্ভিস বন্ধ হয়ে যাচ্ছে, আপনি জানেন না? ও নো, আমি আসলে এখানে নতুন। কিন্তু বন্ধ কেন বাস? বলছি, আপনি আগে উঠে আসুন, এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক নয়। হাই, আমি অনিন্দিতা সেন। গাড়িতে উঠেই সিটে গুছিয়ে বসতে বসতে ড্রাইভিং সিটে বসে থাকা লোকটার দিকে ডান হাতটা বাড়িয়ে দেয় মেয়েটা। হ্যালো, নীলেশ রায়। অনিন্দিতার সাথে হ্যান্ডশেক করতে করতে উত্তর দিল লোকটা। তারপর অল্প হেসে গাড়ি স্টার্ট দিল। আচ্ছা, কি যেন বলছিলেন আপনি? বাস কেন চলছে না ইদানিং সন্ধ্যে থেকে? একটু শান্ত স্বরে প্রশ্নটা করল অনিন্দিতা। হঠাৎ করে গাড়িটা পেতেই একটু আনন্দে উত্তেজিত হয়ে গিয়েছিল। এবার স্বাভাবিক হয়েছে খানিকটা। শুধু বাসই নয়, গত কয়েকদিন কোনো লোকজনই এই রুটে সন্ধ্যের পর আসছে না। আপনি আশা করি সেটা খেয়াল করেছেন এতক্ষণ দাঁড়িয়ে। সামনের দিক থেকে চোখ না ফিরিয়েই কথাটা বলল লোকটা। হ্যাঁ, এক্স্যাক্টলি, নট আ সিঙ্গেল কার। কিন্তু ব্যাপারটা কি? অতৃপ্ত প্রেতাত্মা। নীলেশের চোয়াল শক্ত হয়ে গেল। হোয়াট? অতৃপ্ত প্রেতাত্মা? ইউ মিন ভূত? সশব্দে হেসে ওঠে অনিন্দিতা। আপনি হাসছেন? গাড়ি চালাতে চালাতেই অনিন্দিতার দিকে ভুরু কুঁচকে তাকালো নীলেশ। ও সরি, বাট সিরিয়াসলি, এই সেঞ্চুরিতে দাঁড়িয়ে ভূত প্রেতাত্মায় বিশ্বাস করা, ইটস রিয়েলি ডিফিকাল্ট। হাসিটাকে চাপতে চাপতেই বলে অনিন্দিতা, আপনি হয়তো একেবারেই এদিকের খবর জানেন না। ইনফ্যাক্ট বিগত কয়েকদিনের লোকাল নিউজ পেপারেও ইনসিডেন্টগুলো তুলে ধরেছে। 4টে মৃত্যু অলরেডি হয়ে গেছে। হোয়াট? মৃত্যু? কিভাবে এই রুটে? মুখের হাসিটা মিলিয়ে গেল অনিন্দিতার। গাড়ির সামনের কাঁচ ভেদ করে হেডলাইটের আলোয় দৃশ্যমান ফাঁকা রাস্তাটার দিকে তাকিয়েছিল ও। নীলেশের কথায় চমকে তাকালো তার দিকে। এই রুটেই গত কয়েকদিনে কিছুদিনের গ্যাপেই একটা করে ডেড বডি পাওয়া যাচ্ছে, ছিন্ন ভিন্ন। প্রতিটা মৃত্যু খুব নৃশংসভাবে হয়েছে। এখানে স্থানীয় লোকেরা বিশেষ এক অপদেবতার কথা বিশ্বাস করে। এদের ধারণা সেই অপদেবতারই রোষ পড়েছে। গাড়ি চালাতে চালাতেই কথা বলছে নীলেশ, মাঝে মাঝে সামনের দিকে আর মাঝে মাঝে অনিন্দিতার দিকে তাকিয়ে নিচ্ছে। সে কি? কিন্তু এই মৃত্যুগুলোকে ওরা অপদেবতার কীর্তি বা ভাবছে কেন? জঙ্গলে কোনো হিংস্র প্রাণীও তো এসে থাকতে পারে, তারই না হলে কোনো মানুষও তো খুনগুলো করতে পারে। সব কিছুতেই অপদেবতার দোষ যে মানুষ কেন দেয় কে জানে। গলাটা একটু থমথমে হয়ে গেল অনিন্দিতার। প্রতিটা ডেড বডিতে ধারালো নখের আঁচড় পাওয়া গেছে, তাতেই প্রায় ছিন্ন ভিন্ন দশা। আর এই কাজগুলো কোনো ছুরি দিয়ে হয়নি,
খবরে যা বলেছে তাতে ওগুলো দেখে ধারণা করা হচ্ছে ওগুলো তীক্ষ্ণ নখের দাগ। ইনফ্যাক্ট প্রতিটা মৃত্যুই হয়েছে পেটে সেই ধারালো নখ ঢুকিয়ে, মানে যে কটা দাগ পাওয়া গেছে ওগুলো একই সময় একই সাথে পেটে ঢোকানো হয়েছে। ছুরি দিয়ে করলে সেটা সম্ভব নয়। তাছাড়া জঙ্গলের কোনো জন্তু হলে তো তার কিছু চিহ্ন রেখে যেত, সেরকম কিছু তো পাওয়া যায়নি। আর বডিগুলোর কোথাও বন্য জন্তুতে খেয়েছে বলে মনে হয়নি। তাই পুলিশও এখন ভাবছে মৃত্যুগুলোর পিছনের রহস্য নিয়ে। পুলিশ তো আর অপদেবতার কথা স্বীকার করে নিতে পারে না, কিন্তু বিশেষ কিছু সুরাহাও করতে পারছে না। একটু থামল নীলেশ, অনিন্দিতার দিকে একবার তাকিয়ে নিল আর চোখে। মেয়েটা চুপ করে গেছে, নিজের যুক্তিগুলো কাঁটায় কাঁটায় হয়তো মিলিয়ে নিতে চাইছে, কিংবা ভয় পাচ্ছে। সবাই তাহলে এটাই বিশ্বাস করছে, আর তাই এই রুটে বাস চলছে না। ভয় পাচ্ছে সবাই। কয়েক সেকেন্ডের নীরবতা ভেঙে নিজেই মুখ খুলল অনিন্দিতা। ভূতে সবাই বিশ্বাস করেছে কিনা জানি না, তবে হ্যাঁ, ভয় তো অবশ্যই পেয়েছে। কেউ বিকালের পর থেকে আর এদিকে আসছে না। আপনারও এদিকে এভাবে আসা উচিত ছিল না। বাই দ্য ওয়ে, আপনি বিকালে হঠাৎ এই রুটে আটকেই বা পড়লেন কিভাবে? ভুরুকুচকে অনিন্দিতার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো নীলেশ। আমি আসলে খুব বোকাময়ী করেছিলাম। যেই বাসে ছিলাম সেটা থেকে নেমে পড়ি এই আশেপাশে একটু ছবি তোলার জন্য। নেচার ফটোগ্রাফি আমার হবি আসলে, কিন্তু বুঝতে পারিনি এরকম বিপদে পড়ে যাব। বাসের কন্ডাক্টর অবশ্য বারণ করেছিল। আমি খানিক তর্ক করেই নেমে পড়ি। মানে আমি ভেবেছিলাম কন্ডাক্টরটা ইচ্ছে করে আমাকে নামাচ্ছে না, কিন্তু এখন দেখছি লোকটা আমার ভালোর জন্যই বলছিল। ভাগ্যিস আপনি এলেন। একটু চুপ করে যায় সে, পাশের জানলা দিয়ে একবার ঘন অন্ধকারটা দেখে তারপর আবার কি যেন মনে হতেই নীলেশের দিকে ফিরে বলে, কিন্তু আপনি কেন এই রুটে এলেন? মানে যখন জানেন সবটাই। আমার তো একটা বিশেষ কাজ ছিল, তাই আসতেই হতো। মাঝে মধ্যেই এই রুটে যেতে হয় আসলে। রোজ না আসার চেষ্টা করি, কিন্তু কিছুদিন আসতেই হয়। আজও এসেছিলাম, বুঝিনি এতটা দেরি হয়ে যাবে। তবে ভাগ্যিস দেরি হয়েছিল, না হলে আপনার আজ কি হতো? অল্প হাসল নীলেশ। আপনি তাহলে বেশ সাহসী দেখছি। ভূতে বিশ্বাস করেন না? না, খুব একটা করি না। তবে মৃত্যুগুলো হচ্ছে, আর তেমন কোনো কিনারাও তো করতে পারছে না পুলিশ ভূত ছাড়া। তবে আমার নেহাতি প্রয়োজন, তাই এই রাস্তায় আসতেই হতো। সামনের রাস্তার দিকে তাকিয়েই উত্তর দিল নীলেশ। তবুও আপনার এই রাস্তায় আসা একদম উচিত হয়নি। গম গমে গলার স্বরে কথাটা বলল অনিন্দিতা। চোয়াল শক্ত হয়ে এসেছে তার। কেন? আর আজ না এলে আপনাকে কে লিফট দিত? অনিন্দিতার দিকে এক ঝলক তাকিয়ে হাসার চেষ্টা করল নীলেশ, কিন্তু পারল না। মেয়েটার মুখের অভিব্যক্তি কেমন যেন পাল্টে গেছে। সে কেমন একটা যান্ত্রিক কণ্ঠস্বরে বলল, সেটাই তো বলছি, আপনার এই রাস্তায় আসা খুব ভুল হয়ে গেছে। আমাকে লিফট দেওয়াটাও। মানে? চমকে যায় নীলেশ। জোরে ব্রেক কষে দাঁড়িয়ে যায় গাড়ি। হঠাৎ করে গাড়ির ব্রেক কষায় খানিকটা সামনের দিকে হেলে আসে তারা। মানে যদি আমি সেই অশরীরী হই? সরু দৃষ্টি নিয়ে অনিন্দিতা তাকালো নীলেশের দিকে। কি বলছেন কি আপনি? ইয়ার কি মারছেন নাকি? একটু কঠিন গলায় প্রশ্ন করল নীলেশ। ইয়ার কি? আচ্ছা, আপনার কি মনে হয় আমার এই রাস্তায় আটকে পড়ার যে গল্পটা আমি বলেছিলাম সেটা বিশ্বাসযোগ্য? তাছাড়া কিছু গাড়ি তো গেল, তারা দাঁড়ালো না কেন? হিস হিসে কণ্ঠে কথাগুলো এলো। কি বলতে চাইছেন? তারা আপনাকে ভূত ভেবেছিল? গলাটা অল্প কেঁপে গেল নীলেশের। হুম, তারা তো আমাকে দেখতেই পায়নি। আমি তো অপেক্ষা করছিলাম
সঠিক সময় আর সঠিক শিকারের। নিষ্পলক দৃষ্টিতে নীলেশের দিকে তাকিয়ে আছে অনিন্দিতা। মুখে এখনো একটা বাঁকা হাসি লেগেই আছে। হোয়াট দ্য হেল, আপনি কি যাতা বলছেন? কেন অপদেবতাই হতে হবে? সেই অতৃপ্ত প্রেতাত্মা কোনো মেয়েরও তো হতে পারে। সে তো যে কোনো রূপ ধরতে পারে, জানেন না? তারা যে কোনো সময় যে কোনো রূপ ধরতে পারে। অনিন্দিতার ঠান্ডা চাহনি নীলেশের দিকে। মুখে বেশ ভয়ের ছাপ পড়েছে। কাঁপা কাঁপা গলায় বলে, আপনি কিন্তু নামুন আমার গাড়ি থেকে, নেমে যান। ঠিক করে হেসে ওঠে অনিন্দিতা। তারপর নিজেকে সামলে বলে, সরি সরি সরি, এক্সট্রিমলি সরি, ইয়ার্কিটা বেশি হয়ে গেছিল। কিন্তু গাড়ি থেকে নামতে বলবেন না, তাহলে খুব বিপদে পড়ে যাব। আসলে আপনিও ভূতে বিশ্বাস করেন কি না সেটাই দেখতে চাইছিলাম, কিন্তু সত্যিই ভুল হয়ে গেছে। অনিন্দিতা ক্ষমা চাওয়ার ভঙ্গিতে কথাটা বলল। নীলেশ একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর বাইরের অন্ধকারটার দিকে একবার তাকিয়ে নিয়ে আবার অনিন্দিতার দিকে তাকালো। ওর দৃষ্টিটা কেমন অদ্ভুত লাগলো অনিন্দিতার। সেদিকে পাত্তা না দেওয়ার ভঙ্গিতে একবার মোবাইলটা রেখে নিয়ে বলল, নিন, অনেক ইয়ার্কি করে ফেলেছি, আর নয়। প্রায় 9টা বাজতে চলেছে, এবার দেরি হয়ে যাবে। প্লিজ গাড়িটা স্টার্ট করুন। আর প্রমিস করছি, যেটুকু টাইম আর আছে কোনো ইয়ার্কি নয়। জঙ্গলটা যত তাড়াতাড়ি পেরিয়ে যাওয়া যায় ততই ভালো। নীলেশ কিছু বলল না। অনিন্দিতার দিকে একদৃষ্টিতেই তাকিয়ে রইল। শুধু একটা তীক্ষ্ণ সরু হাসি ফুটিয়ে তুলল মুখে। তারপর খানিকটা ধীরভাবে বলল, আমি ভূতে বিশ্বাস করি না, আর আমি জানতাম আপনি ইয়ার্কি মারছেন। আপনি এই সকল মৃত্যুর পিছনে নেই। যে কটা গাড়ি আপনাকে দেখেও পাশ কাটিয়ে গেছে তারা সিম্পলি ঝামেলায় পড়তে চায়নি। বিশেষ করে এই রুটটায় বিগত দিনের ঘটনার জেরে কেউ থামতে চায়নি। বেশ, আপনি গাড়ি স্টার্ট দিন, আমি আর ইয়ার্কি মারছি না। নীলেশের হাসিটা অস্বস্তি বাড়াতে থাকে অনিন্দিতার। গাড়ি স্টার্ট দেবো কেন? আমি ইচ্ছা করে এই জায়গায় গাড়িটা থামিয়েছি। মানে কেন? সব উত্তর দিচ্ছি। আপনি একটা কথা ভুল বলেছিলেন, আগে সেটা ঠিক করে দিই। কি কথা? ওই যে বললেন অপদেবতাই হতে হবে, সে তো রূপ বদলাতেও পারে। আগে না, ওটা একেবারেই ভুল ধারণা আপনার। এই মৃত্যুগুলোর পিছনে যে আছে তার আত্মা অতৃপ্তই বটে, তবে সে কোনো মহিলা নয়। মানে কি বলতে চাইছেন আপনি? মানে ধরে নিন না আমি সেই অপদেবতা। নীলেশের মুখের হাসিটা আরো তীর্যক হয়ে উঠল। আরে আশ্চর্য তো, এবার আপনি আর কি শুরু করলেন? এটা কি সেই বিবেক ওবেরয়ের সিনেমার মতো নাকি? এ বলছে আমি ভূত, ও বলছে আমি ভূত। খানিক বিরক্তির স্বরে বলে ওঠে অনিন্দিতা। সত্যি হাসালেন আপনি। আমি এখানকার সকলের চোখে সেই অপদেবতাই, কারণ আমি খুনগুলো করেছি। তবে এরা আমাকে ভূত ভাবলেও আমি কিন্তু আসলে একটা জলজান্ত মানুষ। খুনের নেশায় অতৃপ্ত আমার আত্মা। এবার বুঝলেন? আচ্ছা বুঝিয়েই বলি, আই অ্যাম সিরিয়াল কিলার, আর আপনি আমার নতুন শিকার। নীলেশের মুখের কুটিল হাসিটা চওড়া হয়ে উঠল। আপনি এসব কি যা তা বলছেন? দেখুন, আমি মানছি এই পরিস্থিতিতে আমার ইয়ার্কি করাটা একদম উচিত হয়নি, কিন্তু প্লিজ আপনি এরকম বলবেন না। সিরিয়াসলি বলছি, আর ইয়ার্কি করবো না। প্লিজ আপনিও সিরিয়াস হয়ে যান। কি মুশকিল, আমি একদম সিরিয়াস ম্যাডাম। সিরিয়াস বলেই এগুলো বলছি। সিরিয়াস হওয়ার টাইম এসে গেছে। নিন, এবার একটা নৃশংস সাংঘাতিক মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত হয়নি? আপনি সিরিয়াসলি? ও মাই গড! কিন্তু ওই খুনগুলো আপনি কিভাবে? অনিন্দিতাকে মাঝপথে থামিয়ে দিয়েই নীলেশ বলে ওঠে,
ওহো, সো সরি ম্যাডাম। আসল জিনিসটা দেখেননি তো আপনি, তাই বুঝতে একটু অসুবিধা হচ্ছে। ওয়েট। কথাটা বলেই গাড়ির ড্যাশবোর্ড থেকে কিছু একটা বের করতে উদ্যত হলো ও। অনিন্দিতা নিজের ব্যাগের মধ্যে একটা হাত দিয়ে রাখলো আর কাঁচুমাচু মুখে খানিকটা সরে এলো জানলার দিকে, যতটা পারা যায়। মুহূর্তে ড্যাশবোর্ড থেকে বেরিয়ে এলো একটা ধাতব বস্তু, নীলেশের হাতটা। ভারী অদ্ভুত দেখতে সেটা, একটা ধাতব কঙ্কালের হাত যেন, কবজি থেকে আঙুল অবধি, আর আঙুলগুলো খুবই ধারালো, ঠিক যেন ছুঁচলো নখের মতো। নিজের ডান হাতে সেটা পড়তে শুরু করলো নীলেশ। ধাতব হাতটায় কবজির কাছে একটা ঘড়ির স্ট্র্যাপের মতো অংশ, সেটাই কবজিতে পড়তে শুরু করলো ও। আঙুলগুলোর নিচেও আংটির মতো অংশ। স্ট্র্যাপটা লাগাতে লাগাতে নীলেশ সেদিকে মন দিয়েই বলতে লাগলো, প্রতিটা সিরিয়াল কিলারের কিছু নির্দিষ্ট প্যাটার্ন থাকে, বুঝলেন ম্যাডাম? এটা আমার ইউনিক প্যাটার্ন। মোডাস অপারেন্ডি এরকম। আর মোটিভ আমার একটাই, এই খুন করতে না আমার বেশ লাগে, তাও আবার বুদ্ধি দিয়ে। কেমন দেখুন, সবাই অপদেবতা ভাবছে, আর পুলিশগুলোও দিন দিন গাধা হয়ে যাচ্ছে। কথাটা বলেই আঁতকে ওঠে নীলেশ। এ কি? হাতের ধাতব আংটাগুলি ফিট করা শেষ হলে অনিন্দিতার দিকে চোখ তুলে তাকাতেই চমকে যায় সে। নীলেশের দিকেই তাক করা আছে একটা 9mm পিস্তল। আচমকা এমন একটা টুইস্ট আশাই করেনি নীলেশ। সে যখন হাতের ধাতব জিনিসটা পড়তে ব্যস্ত ছিল, তখনই খুব সন্তর্পণে ব্যাগ থেকে সেটা বের করে নিয়েছে অনিন্দিতা। আপনার খেলা শেষ মিস্টার সিরিয়াল কিলার, সরি মিস্টার অপদেবতা। অনিন্দিতার ঠোঁটের কোণে একটা সরু তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। আপনি? থতমত খেয়ে যায় নীলেশ। আপনার গাধার দলের একজন, ফ্রম লালবাজার ডিডি, অনিন্দিতা সেন। স্ট্রিং অপারেশন সাকসেসফুল। এসবের মানে কি? কথাটা বলতে বলতেই ডান হাতের ধারালো ধাতব অস্ত্রটা অনিন্দিতার দিকে উঁচিয়ে আঘাত করতে যেতেই বাঁ হাতে অনিন্দিতা ব্যাগ দিয়ে তার হাতে একটা ধাক্কা মারে আর বন্দুকটা সোজা নীলেশের মাথায় ঠেকায়। একদম চালাকি করবেন না, বাইরে তাকিয়ে দেখুন, চারপাশ থেকে আমাদের ফোর্স আপনাকে ঘিরে রেখেছে। আমি সত্যি বলেছিলাম মিস্টার, আমি সঠিক শিকারের জন্যই অপেক্ষা করছিলাম, আর আমার ফোর্স আশেপাশেই। আপনি যখন আমাকে লিফট দিলেন তখনই তারা রওনা দেয়। তাদের গাড়ি লুকিয়েছিল জঙ্গলে, আপনি টের পাননি। পুলিশ ডিপার্টমেন্ট এতটাও গাধা না। এই রুটে সন্ধে নামার আগে থেকেই কেউ আসছে না। আপনি এলেন, আবার লিফটও দিলেন এই রাতে। তবে আপনি নিতান্তই ভালো মানুষ কিনা জানতে হতো, তাই একটু নাটক করে কথা আদায়, এই আর কি। মুচকি হাসলো অনিন্দিতা। অনিন্দিতার কথা থামতেই গাড়ির জানলার কাছে টোকা পড়ল, সাথে সাথেই বেশ কয়েকটা জোরালো টর্চের আলো। শুনলেন আজকের গল্প লিফট। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।